আমরা কতদিন হচ্ছে এই ম্যাথ পর্যন্ত করছিলাম আর কি, ব্লেন্ডিং কিভাবে করে। আজকে আমরা নতুন কিছু দেখবো। এটা একটা ধরো খোয়ার ছবি, খোয়াটাকে জুম করে আমরা মাইক্রোস্কোপ দিয়ে ছবি তুলছে, ছবিটা তোলার পরে ছবিটা দেখতে হবে। তো খোয়াটাকে মাইক্রোস্কোপ দ্বারা ছবি তোলার পরে ছবিটা দেখতে এরকম মনে হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে খোয়ার ভিতরে একটা খোয়া, হ্যাঁ, এই একটা খোয়ার ভিতরেই অনেক ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে। তো এই ছিদ্রটাকে বলে হচ্ছে পোর, তার ইংলিশ নামটা হচ্ছে পোর। তো সেটা কি থাকতে পারে, যদি নর্মাল অবস্থায় খোয়াটাকে ছবি তোলা হয় তাহলে দেখা যাবে যে তার এই ছিদ্রগুলোর ভিতরে কোনো কোনো ছিদ্রটা হালকা পানি দ্বারা ফিল আপ, এই নীল কালার দ্বারা বোঝাচ্ছে হালকা পানি আছে, ফুল পানি দ্বারা কিন্তু ফিল আপ না। তো হালকা পানি দ্বারা ফিল আপ থাকতে পারে, সবগুলো পোর ফুল পানি দ্বারা ফিল আপ থাকতে পারে। তো নর্মাল টেম্পারেচারে যদি এরকম অবস্থায় থাকে একটা খোয়া যার ভিতরে পোর স্পেস গুলা, তার মানে ছিদ্র গুলা হালকা পানি দ্বারা ফিল আপ বা আংশিক পানি দ্বারা ফিল আপ, বাকিটা ফাঁকা, সেই কন্ডিশনে যদি কোনো খোয়া থাকে বা অনেকগুলো খোয়া থাকে বা কোনো একটা খোয়ার বস্তা থাকে, তাহলে সেই এগ্রিগেট গুলোকে আমরা বলবো হচ্ছে তারা এয়ার ড্রাই কন্ডিশনে আছে। কথাটা কি বুঝতে পারছো তোমরা? স্যার আরেকবার একটু বলতে হবে। দেখো, একটা খোয়া আছে, ধরো একটা খোয়াকে আমরা হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে ছবি তুললাম, ছবি তোলার পরে দেখতে মনে হচ্ছে খোয়ার ভিতরে অনেক ছিদ্র আছে। এই যেমন ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছিদ্র আছে। এই ছিদ্রটাকে আমরা বলতেছি হচ্ছে পোর। তো এই ছিদ্রগুলো যদি আংশিক পানি দ্বারা ফিল আপ থাকে আর বাকিটা ফাঁকা, ফুল পানি দ্বারা ফিল আপ না, আংশিক ফিল আপ পানি দ্বারা, তখন এই খোয়াটাকে আমরা বলবো তারা এয়ার ড্রাই কন্ডিশনে আছে বা সংক্ষেপে এডি কন্ডিশনে আছে। তার মানে ওইরকম যদি একটা খোয়া না থাকে, ওই বস্তার সব ক্ষয় যদি একইভাবে থাকে, তাহলে আমরা পুরো বস্তাটাকে বলবো তারা ওই এগ্রিগেটেড ব্যাচটা এয়ার ড্রাই কন্ডিশনে আছে। এখন ধরো এই খোয়াটাকে বা সেই বস্তা খোয়াটাকে আমি এবার পানির ভিতরে বালতির ভিতরে ডুবাইলাম, তাহলে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো কি পানি দ্বারা ফিল আপ হবে নাকি হবে না? আমার কথা হওয়ার কথা, হবে। হওয়ার কথা, কিন্তু এখানে কি সবগুলা পানি দ্বারা ফিল আপ হয়েছে? দেখো তো, এই ছিদ্রগুলা, বাইরের ছিদ্রগুলা কিন্তু মোটামুটি পানি দ্বারা ফিল আপ সম্পূর্ণ, তাই না? কিন্তু ভিতরের ছিদ্রগুলা কিন্তু পানি দ্বারা ফিল আপ না। কেন তুমি বলতে পারবা? স্যার ভিতরে তো পানি পৌঁছাতে পারবে না, টাইট হ্যাঁ, অবস্থা। হ্যাঁ, এটা খুব ভালো অ্যান্সার একটা, যে এখানে ভিতরে পানি ঢোকানোর জায়গা কোনো নাই, পানি পৌঁছানোর কোনো জায়গা নেই। যেমন এই জায়গাটা যদি দেখো, এই জায়গায় পানি পৌঁছানোর জায়গা আছে, এক মুখ খোলা, বাট এই ছিদ্রটার কি কোনো পাশ দিয়ে কোনো মুখ খোলা আছে? না স্যার। নাই। তাহলে এখানে কিন্তু পানি পৌঁছানোর কোনো জায়গা নাই। তুমি সেটাকে যদি 2 বছর 3 বছর ধরেও পানির মধ্যে ডুবাই রাখো, ভিতরে পানি ঢোকার কোনো জায়গা নাই এই ছিদ্র। তার মানে আমরা ছিদ্রটাকে দুই ভাগে ভাগ করতে পারি, পোরটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভেদ্য ছিদ্র আর একটা হচ্ছে অভেদ্য ছিদ্র। তার মানে একটাকে আমরা বলবো পারমিয়াবল, যেটা ভেদ্য, আর একটাকে আমরা বলবো কি ইমপারমিয়াবল, যেটা অভেদ্য। তাহলে এই ভিতরের যেগুলো আছে, যার ভিতরে পানি প্রবেশ করতে পারতেছে না, এইগুলাকে আমরা বলবো হচ্ছে পারমিয়াবল নাকি ইমপারমিয়াবল? ইমপারমিয়াবল। ইমপারমিয়াবল করবে। ঠিক আছে, তাহলে সারফেস ড্রাই কন্ডিশন, স্যাচুরেটেড কন্ডিশনটা কি? স্যাচুরেটেড কন্ডিশনটা হচ্ছে তার যে পারমিয়াবল পোরগুলো আছে, সেই যত পারমিয়াবল পোর আছে সবগুলা পারমিয়াবল পোর পানি দ্বারা সম্পূর্ণ ফিল আপ থাকে, আংশিক না। আগেরবার কিন্তু আংশিক ছিল, এবার আংশিক না, সম্পূর্ণভাবে ফিল আপ থাকে। যদি তার পোরগুলা, পারমিয়াবল পোরগুলা
গুলা সম্পূর্ণভাবে ফিল আপ থাকে তখন সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড অবস্থায় আছে। তার মানে সম্পূর্ণ সে যতটুকু নিতে পারে সম্পূর্ণ সে নিয়েছে, এটাকে বলে স্যাচুরেটেড কন্ডিশন। যেমন ধরো আমরা খাওয়া দাওয়া করতে গেছি, এক জায়গায় দাওয়াত খেতে গেছি, ধরো বিয়ার দাওয়াত খাইতেই গেলাম ধরো, তো এখন সেখানে এত খাবার খাওয়া দাওয়া খাইছি আমি যে আমার পেটে আর কোনো খালি জায়গা নাই, এটাকে বলে স্যাচুরেটেড কন্ডিশন। তেমনি ভাবে এগ্রিগেটের ক্ষেত্রেও যদি যে পোরগুলো থাকবে বা যে ছিদ্রগুলো থাকবে সেই ছিদ্রগুলোর ভিতরে যদি কোনো আর জায়গা নাই, সম্পূর্ণটাই পানি দ্বারা ফিল আপ, তখন সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড কন্ডিশন। কিন্তু দেখো সাথে একটা কথা লেখা আছে, সারফেসটা আবার ড্রাই। স্যাচুরেটেড কেন বললো আমরা বুঝলাম, সারফেস ড্রাই মানে কি, এর সারফেসটা দেখো পানি নাই, আর এর সারফেসটাই দেখো সারফেসেও কি পানি আছে না। এই ছবি এবং এই ছবির মধ্যে পার্থক্য কিন্তু একটাই, এর সারফেসে পানি নাই আর এর সারফেসে পানি আছে। তো এইটাকে বলতেছি আমরা ওয়েট কন্ডিশন, আর এটাকে আমরা বলতেছি স্যাচুরেটেড, কিন্তু তার সারফেসটা কি ড্রাই অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা বলতেছি এসএসডি কন্ডিশন। তোমরা কি কেউ বলতে পারবা এখানে কি আমি একটা খোয়ার ছবি দিয়ে বলতেছি নাকি অনেকগুলা খোয়া আছে এখানে? এইগুলা, এগুলা কি এক একটা খোয়া নাকি অনেকগুলা খোয়া? হুম, এটা এক একটা খোয়া। এক একটা খোয়া। তোমাদের একটা ভুল হতে পারে, সেটা আমি একটু তোমাকে বলে দিচ্ছি। তোমরা নাম শুনছো, ভয়েডের নাম শুনছো না? জি জি স্যার। স্যার। ভয়েড এবং পোর দুইটার বাংলা অর্থই কিন্তু ছিদ্র, তাই না, বা ফাঁকা জায়গা, ওকে। জি স্যার। ভয়েড এবং পোরের মাঝখানে পার্থক্যটা কি, এটা একটু বুঝতে হবে। স্যার ভয়েড হচ্ছে দুইটা কোণার মাঝখানের মধ্যে ফাঁকা জায়গা, আর পোর হচ্ছে স্যার একটা কোণার ভিতরেই স্যার চারদিকে বন্ধ, মাঝখানে ফাঁকা জায়গা এরকম। পার্টিকেলের যেটা নিজস্ব ইনার যে স্পেসটা সেটা হচ্ছে স্যার কোর, আর ভয়েডটা হচ্ছে দুইটা পার্টিকেলের মাঝখানের স্পেসটা হচ্ছে স্যার ভয়েড। হ্যাঁ, খুবই সুন্দর অ্যান্সার দিছে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে আমি অনেকগুলা খোয়া আঁকতেছি, হ্যাঁ, খোয়া ধরো, খোয়া রাউন্ড হয় না, একবার ধরো এদিকে, হ্যাঁ, এগ্রিগেটটা এক একটা এগ্রিগেটের মধ্যে, তার মানে এক একটা খোয়ার মধ্যে, ধরো এটা একটা খোয়া, এটা একটা খোয়া, এটা একটা খোয়া, এই প্রত্যেকটা খোয়ার মধ্যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, তার মানে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলবো কি ভয়েড। আর এই একটা এগ্রিগেটের কথা যদি চিন্তা করো আমি, বা এই একটা এগ্রিগেটের মধ্যে যদি আমি একটু মাইক্রোস্কোপ দ্বারা, হয়তো খালি চোখে দেখতে পারবো না, মাইক্রোস্কোপ দ্বারা যদি দেখি তখন দেখা যাবে যে তার ভিতরেও ছোট ছোট ছিদ্র আছে, তখন সেই ছিদ্রটাকে আমরা বলবো কি পোর। কারো কোনো কনফিউশন আছে এখানে? তাহলে এই যে লাল কালার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোর, আর এই যে ফাঁকা জায়গা যেটা দেখতে পাচ্ছ নীল কালারের যেটা, এটা হচ্ছে ভয়েড। তার মানে পোর এবং ভয়েডের মাঝখানে পার্থক্য আসলে আশা করতে পারবা নাকি? তাহলে এখানে যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই একটা এগ্রিগেটের ছবি, একটা খোয়ার ছবি এখানে আঁকা আছে, এটা আর একটা খোয়ার ছবি আঁকা আছে, এরকম করে। তাহলে আমরা বুঝলাম যে এয়ার ড্রাই কন্ডিশন। তাহলে এয়ার ড্রাই কন্ডিশন আমরা কিভাবে পাবো? এয়ার ড্রাই কন্ডিশন আমরা পাবো কিভাবে? নর্মাল অবস্থায় যদি কোনো একটা এগ্রিগেটকে নিয়ে তুমি টেস্ট করো, দেখবা সেখানে তাকে এয়ার ড্রাই কন্ডিশনে পাবো। আর এসএসডি কন্ডিশনে কখন পাবা, কেউ বলতে পারবে একটা এগ্রিগেট কখন এসএসডি কন্ডিশনে থাকবে? একটা মিনিট, হ্যাঁ। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এয়ার ড্রাই কন্ডিশনটা আমরা ন্যাচারাল অবস্থাতে রাস্তাঘাটে যদি কোনো এগ্রিগেট পড়ে থাকে দেখবা সেটা আংশিক শুকনো অবস্থায় থাকবে, আংশিক পানি দ্বারা ফিলাপ অবস্থায় থাকবে। এসএসডি কন্ডিশনটা কখন পাবো? কোথাও যদি বৃষ্টি হয় হ্যাঁ, তখন ধরো একটা বৃষ্টি হয়ে পানি জমে আছে,
একটা বৃষ্টি হয়ে রাস্তায় পানি জমে আছে, তাহলে রাস্তার মধ্যে যে এগ্রিগেট ছিল সেই এগ্রিগেটটা তখন কোন অবস্থায় থাকবে মনে হচ্ছে কি? স্যার ওয়েটও থাকতে পারে। না, ওয়েটও থাকতে পারে, সেটা কিন্তু ওয়েটও থাকতে পারে। কারণ আমার এসএসডি শর্তটা হচ্ছে কি, পানির সারফেসটা কি হতে হবে, সরি এগ্রিগেটের সারফেসটা কি হতে হবে, শুকনো হতে হবে। তাহলে এসএসডি কন্ডিশনটা আসলে ল্যাবরেটরিতে ক্রিয়েট হয়। ল্যাবরেটরিতে আমরা কি বা ল্যাবে আমরা কিভাবে ক্রিয়েট করি, একটা খোয়াকে বা অনেকগুলো খোয়াকে আমরা যদি 24 ঘন্টা পানির মধ্যে ভিজায় রাখি, এরপরে সেটাকে আমরা যদি পানি থেকে তুলে একটা ভিজা মানে শুকনো কাপড় দ্বারা যদি এটাকে সারফেসটা পরিষ্কার করে নেই, তখন যে কন্ডিশনটা পাবো সেটা হচ্ছে একটা এগ্রিগেট স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশন অবস্থায় পাওয়া যাবে। বুঝতে পারছো? আর বৃষ্টির কারণে তুমি যেটা বললা, যে বৃষ্টির কারণে যদি রাস্তায় কোনো এগ্রিগেট পড়া থাকে, তাহলে আসলে যদি সেটা পানির মধ্যে ভিজানো থাকে, তাহলে অবশ্যই সেটা আমার মনে হয় ওয়েট কন্ডিশনে থাকবে, কারণ কি তার সারফেসটায় কিছু পানি লেগে থাকবে। যেমন দেখো, আমরা যদি উজু করি বা গোসল করি, আমাদের হাতে পানি কিছু লেগে থাকে না, যেটা আমরা গামছা দিয়ে পরিষ্কার করি, তাহলে আমরা কি বলতে পারবো আমাদের সারফেসটা কি ড্রাই অবস্থায় আছে না ওয়েট অবস্থায় আছে? স্যার ওয়েট অবস্থায়। ওয়েট অবস্থায় আছে। Okay. আচ্ছা, এখন আরেকটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশন। ছবিটার দিকে যদি তাকাও, গেল কোন ছবিটা? ও আচ্ছা, আমরা এক স্লাইড আগাই গেছি। এখানে দেখো, এটা হচ্ছে ওভেন ড্রাই কন্ডিশন। ওভেন ড্রাই কন্ডিশনে ছিদ্রগুলায় কি কোথাও কোনো পানি আছে, কোনো ময়েশ্চার না আছে? স্যার। নাই। তাহলে এটাকে আমরা বলতে চাচ্ছি ওভেন ড্রাই কন্ডিশন। ওভেন ড্রাই কন্ডিশন কি স্যার এই ন্যাচারালি? কন্ডিশনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো স্যার, মানে এমনি ইউজ করার জন্য? আচ্ছা, সেটা আমরা চিন্তা করব পরে। তো আপাতত বলো তো যে ওভেন ড্রাই কন্ডিশন কিভাবে বানানো সম্ভব? ল্যাবিনে হিট দিয়ে। হ্যাঁ, নরমালি তুমি যদি এটা এগ্রিগেটকে রাখো বাতাসে, দেখবা বাতাসে কিন্তু একটা ময়েশ্চার থাকে, আর্দ্রতা থাকে। তো বাতাসের মধ্যে যদি ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারটা কিন্তু এই এগ্রিগেটের পারমিয়েবল পোরের মধ্যে কিছুটা পানি জমা করে দিবে। তাহলে সেটা আসলে বাতাসে বা নর্মাল টেম্পারেচার যদি আমরা রেখে দিই, সেটা এয়ার ড্রাই কন্ডিশনে চলে যায়। সেটাকে আমার যদি সম্পূর্ণ পানি মুক্ত করতে হয়, তাহলে সেটাকে আমাকে একটা ওভেনে গরম করতে হবে। তোমাদের ল্যাবে দেখবা ওভেন আছে, কনক্রিট ল্যাবে যদি দেখো সেখানে ওভেন আছে। সেই ওভেনে আমরা যদি 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24 ঘন্টা এটাকে আমরা উত্তপ্ত করতে দেই, তখন 24 ঘন্টা পরে দেখবো যে তার ভিতরে ধরে নেওয়া গিয়ে এক্সপেরিমেন্ট করে তারা দেখছে যে এর ভিতরে তখন আর পানি থাকে না। তাহলে এই কন্ডিশনটাকে বলে ওভেন ড্রাই কন্ডিশন। এবার একটা এগ্রিগেটের কথা যদি বলি, এই হচ্ছে সে একটা খোয়া, একটা খোয়ার কথা বলতেছি। এই খোয়াটার দেখো কিছু পাওয়া যাচ্ছে, পোরগুলা দেখতে পাচ্ছি আমরা, কিছু পোর দেখতে পাচ্ছি আমরা পারমিয়াবল পোর, কিছু পোর দেখতে পাচ্ছি ইমপারমিয়াবল পোর। এই জিনিসটা তোমাদের আগেই বলা হয়েছে। ওকে, এখন এই পোরগুলার কাজটা কি বা এই পোরের কি ধরনের ঘটনাটা ঘটবে? আমরা যখন একটা খোয়াকে সিমেন্টের যে পেস্ট আছে সেই পেস্টের সাথে মিক্স করব, সিমেন্টের পেস্টটা এই পারমিয়াবল পোরে কি ঢুকতে পারবে? না স্যার। পারবে না। কিন্তু এই যে ইমপারমিয়েবল পরে ঢুকতে পারবে না, কিন্তু এই পারমিয়েবল পরে কি ঢুকতে পারবে? জি স্যার, পারবে। তাহলে এই যে সিমেন্ট পেস্টটা এর ভিতরে ঢুকে আরেকটা এগ্রিগেট যদি এর পাশে থাকে, এখানে যদি আরেকটা এগ্রিগেট থাকে, তারও ধর একটা ছিদ্র আছে, এখানে না থাক অন্য জায়গায় ছিদ্র আছে, তাহলে এই কি করে বন্ডটা ভালো করে, এর ভিতরে বন্ডটা ভালো হয় এই পোরগুলা থাকার কারণে, একটা আরেকটার সাথে এই খোয়াটার সাথে ভালো করে লেগে থাকে। হ্যাঁ, অথবা কি থাকতে পারে, ধরো আমরা রাস্তায় পিচ ঢালা রাস্তায় বানাইতেছি, পিচ ঢালা রাস্তায় এই জায়গাটায় তাহলে কে ঢুকবে এই ফাঁকা জায়গাটার মধ্যে? বিটুমিন। হ্যাঁ, বিটুমিন যেটা ওই যে কালো কালারের, হ্যাঁ হয় যেটা বিটুমিন বলছিলাম তোমাদের, সেটা এটা হতে পারে। ঠিক আছে, তো এটা বিভিন্ন পার্টিকেল দ্বারা ফিল আপ অবস্থায় থাকবে আলটিমেটলি যখন আমরা এটাকে কনক্রিট বানাবো। এবার একজন কোশ্চেন করতেছিল যে এই যে একটা এগ্রিগেট 4 ধরনের ময়েশ্চার কন্ডিশনে থাকতে পারে, ওভেন ড্রাই কন্ডিশন, এয়ার ড্রাই কন্ডিশন, এসএসডি কন্ডিশন, ওয়েট কন্ডিশন, এর ভিতরে কোনটা ভালো? কারো কি কোনো আইডিয়া আছে কোনটা আমাদের কনক্রিট বানানোর জন্য ভালো, কনক্রিটের স্ট্রেংথের জন্য ভালো? ওয়েট কন্ডিশন স্যার। কেন ওয়েট কন্ডিশন ভালো?
বলো রোল নাম্বার 18 বলো দেখি কেন ওয়েট কন্ডিশন ভালো? ওয়েট কন্ডিশন কে বলছিল ভালো? রোল নাম্বার 7? জি স্যার। হ্যাঁ বলো কেন, কি মনে হয় যুক্তি? স্যার ওয়েট কন্ডিশনটা থাকলে স্যার ইয়াতে আমরা সিমেন্ট যখন পেস্ট বানাবো তো এটা একটু ওয়েট থেকে যাবে, সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের এই পানিটা রিয়েকশন করতে পারবে। আচ্ছা তো পরবর্তীতে এই তো ক্ষেত্রে পানি হচ্ছে বেশিও হয়ে যেতে পারে, তুমি যে অলরেডি পানি দিবা সিমেন্ট পেস্টের সাথে, সেই পেস্টের পানি আবার এর পানি মিক্স করে পানির পরিমাণ বেশি হয়ে যেতে সেই পারে। পানির পরিমাণ তো অনেক কম এই ওয়েটেরটা। এই পানির পরিমাণ কম। আসলে ধরো একটা বস্তুর গায়ে এরকম পানি লেগে আছে, এখন তুমি যদি এর গায়ে যতই সুপার গ্লু দাও একে লাগবে? না স্যার। লাগার কথা না। তো আমাদের বেস্ট হচ্ছে কোনটা? এটাও কিন্তু বেস্ট না। কেন বেস্ট না আমি বলতেছি, এখানে কিন্তু এটার ভিতরে কোনো পানি নাই। এখন এর ভিতরে যদি পানি নাই, তার মানে তৃষ্ণার্ত সে, ধরো এখন সে যদি কোনো কারণে পানি পায়, ধরো সিমেন্টের কারণ সিমেন্ট পেস্টটা যদি এখানে দিই, সিমেন্ট পেস্টের মধ্যে পানি আছে, সেই পানিটা সে শোষণ শোষণ করে নিবে না? তাহলে সিমেন্ট পেস্টের ভিতরে পানির পরিমাণ কি কমে যাবে না? জি স্যার। সিমেন্ট পেস্টের মধ্যে যদি পানি কমে যায়, তাহলে এই সিমেন্ট পেস্টের মধ্যে যে একটা রিয়াকশন হয়, ক্যালসিনেশন রিয়াকশন, তাই না? তোমরা পড়তেছো নাবিল স্যারের পার্টে, সেই রিয়াকশনটা কি হতে পারবে? আচ্ছা, তাহলে স্ট্রেংথ কি কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে স্যার। কমে যাবে। তার মানে তার তৃষ্ণা আগে থেকে মিটাই নিতে হবে। কথা বুঝতে পারছো? ওভেন ড্রাই কন্ডিশনে কোনোভাবেই করা যাবে না। ওভেন ড্রাই কন্ডিশনে করলে কি হবে, যে এর ভিতরে পানির যে একটা তৃষ্ণা আছে, হ্যাঁ, যেহেতু খালি জায়গা আছে পানিটা অবশ্যই ফিল আপ হবে, তাহলে সেই পানি ফিল আপটা পানিটা শুষে নেবে সে সিমেন্ট থেকে, সিমেন্ট থেকে শুষে নিলে সিমেন্টের পানিটা কমে যাবে, সিমেন্টের পানি কমে গেলে সিমেন্ট তখন বিক্রিয়া করে স্ট্রেংথ গেইন করতে পারবে না। তাহলে এবার বলো তো যে এই কথা মাথায় রাখলে কোন কন্ডিশনটা বেস্ট? স্যার স্যার এয়ার ট্রাই। এসএসডি। আচ্ছা, একজনে বলছে এয়ার ড্রাই আর একজনে বলছে এসএসডি। আচ্ছা, সঠিক অ্যান্সারটা হচ্ছে এসএসডি কন্ডিশন। তার কিন্তু এখানে কোনোই পানির তৃষ্ণা নেই, পুরো পানির তৃষ্ণা ফিল আপ অবস্থায় আছে, আর এখানে পানির তৃষ্ণা কিছুটা পরিমাণে আছে। তো এই কারণে তোমরা দেখবা, যখন তোমরা ল্যাবে টেস্ট করবা, কনক্রিট ল্যাবে কনক্রিট বানাবা, তখন তোমাদেরকে ল্যাব ম্যানুয়ালে বলা থাকবে যে আমরা খোয়াটাকে মোটামুটি 4-5 ঘন্টা ঢালাই করার আগে খোয়াটাকে একটু ভিজাই নিতে হয়। তোমরা কি নর্মালি কনস্ট্রাকশন সাইটে দেখছো যে খোয়াটাকে একটু ভিজাই জি নেয় স্যার। আগে থাকতে? হ্যাঁ, তাহলে কেন ভিজাই না এখন বুঝতে পারছো? নর্মাল কনস্ট্রাকশনেও দেখবা যখন মানে কনক্রিট বানায় ফ্রেশ কনক্রিট, তখন কিন্তু তার আগে খোয়াগুলা ভিজাই নেয়, বালুগুলা একটু ভিজাই নেয়, কেন বুঝতে পারছো এবার? জি স্যার। তাহলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে। ওকে, আচ্ছা এবার আমরা যদি একটু একটা গ্রাফ দেখি, তাহলে দেখো এখানে ওভেন ড্রাই কন্ডিশনে কোনো পানি নাই, ময়েশ্চার কন্ডিশন খুবই কম, মানে নাই, জিরো। এরপরে এয়ার ড্রাই কন্ডিশনে একটু ময়েশ্চার এটা আছে, কি বলে, ও পানি আছে। এরপরে সারফেস কন্ডিশনটায় যতটুকু তার সম্ভব অতটুকুই পানি আছে। এরপরে তার ক্যাপাসিটির চেয়েও বেশি আছে কোথায়? ড্যাম কন্ডিশন বা ওয়েট কন্ডিশন। একটা গ্রাফ দেওয়া আছে। আমরা এবার দেখি যে একটা এগ্রিগেটের অ্যাবজর্পশন ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝতে পারি? অ্যাবজর্পশন ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝতে পারি? এই ছবির দিকে যদি খেয়াল করো, এটা হচ্ছে একটা এগ্রিগেটের ফাঁকা জায়গা, এইটা হচ্ছে ফাঁকা জায়গা ফুললি পানি দ্বারা ফিল আপ, আর এটা হচ্ছে সেই পোরটা, পোরগুলা কোনো ফাঁকা জায়গা নাই, মানে সরি ফাঁকা জায়গাটা কোনো পানি নাই। তাহলে তার ক্যাপাসিটি হবে কি? এইটা মাইনাস এইটা করলে বের হবে না যে কতটুকু জায়গা আছে পানি ধারণ ক্ষমতার জন্য? যেমন এই ছবিতে যদি একটু খেয়াল করো, এর সারফেসে যে পানি আছে এটা নিশ্চয়ই তার ক্যাপাসিটি না, কারণ সারফেসের পানিটা পড়ে যেতে পারে মশারি। অ্যাবজর্পশন ক্যাপাসিটি হচ্ছে তার ভিতরে ফাঁকা জায়গা যতটুকু আছে তার ভিতরে পানি ধারণ ক্ষমতা কত। যেমন একটা ওয়াটার ট্যাঙ্কের কথা চিন্তা, ওয়াটার ট্যাঙ্কের পানি ধারণ ক্ষমতা কি হবে, তার ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে অত। তাহলে এখানে তার ফাঁকা জায়গা কতটুকু আছে দেখো, এইগুলা কি তার ক্যাপাসিটির মধ্যে আসবে, এই ইম্পারমেবল পোর গুলা? স্যার কারণ এগুলোতে তো আমরা কখনো পানি দিতে
ঢুকতেই পারবে না, তাহলে এটা ক্যাপাসিটির মধ্যে বাদ। তাহলে আমরা এটা কি চিন্তা করতে পারি কি, যে জায়গায় কোনো, যদি আমি মাইক্রোস্কোপ দ্বারা না দেখতাম, তাহলে কি আমরা এই জায়গায় ফাঁকা জায়গা আছে এটা বুঝতে পারতাম কখনো? না স্যার। তাহলে এই জায়গায় আমরা ধরে নিব যে এটা যেহেতু কখনো জীবনের কোনো পর্যায়ে পানি ঢুকতে পারবে না, তাহলে এটাকে সলিড ধরে নেওয়াই বেটার না? জি স্যার। এটাকে কিন্তু সলিড ধরে নেওয়াই বেটার। আমাদের একটা ছবি দেখে, ইন্টারেস্টিং ছবি আছে একটা। এই ছবিতে দেখো তো, এই ভিতরের ফাঁকা জায়গাটা মাইক্রোস্কোপ ছাড়া কি দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না। এখানে ছোট ছোট ছিদ্র আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে এটাকে তারা কি চিন্তা করতেছে? সলিডের পোরশন চিন্তা করতেছে না? এই পোরশনটা মনে করতেছে কি, যে এগ্রিগেটের সলিড পোরশনের মধ্যে চলে যাচ্ছে। এটা হচ্ছে এগ্রিগেটের সলিড পোরশন, আর এটা হচ্ছে পোর। কোন পোর? পারমিয়াবল পোর। পারমিয়াবল পোর। আর ইমপারমিয়াবল পোর কোথায়? নাই। সেটা কার ভিতরে আছে? ইমপারমিয়াবল পোরটা কার ভিতরে ধরে নিয়েছি আমরা? সলিড অংশের ভিতরে। সলিড পোরশনের ভিতরে। তাহলে আমরা যদি এর ভলিউম বের করি, হ্যাঁ, যদি আমরা আয়তন বের করি, সলিড পোরশনের ভলিউমটাকে আমরা বলবো ভলিউম অফ সলিড পোরশন, আর এই পোরশনটার বলবো কি, ভলিউমটা, ফাঁকা জায়গায় পোরশনটাকে আমরা বলবো কি, ভলিউম অফ পারমিয়াবল পোর পোরশন। ভিএস ভলিউম অফ সলিড পোরশন, আর ভলিউম অফ পারমিয়াবল পোরশন, পারমিয়াবল পোর অফ পোরশন। ওকে, তাহলে এতটুকু একটু মাথায় রাখি, এই জিনিসটা একটু পরে লাগবে আমাদের। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এখানে, যে, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এসএসডি যে আপনি বললেন স্যার বেস্ট, কিন্তু স্যার এসএসডি আমরা সাধারণত ল্যাবে তৈরি করতে পারি, ল্যাবের হওয়া তো সব জায়গায় বেচা সম্ভব? আচ্ছা, হ্যাঁ, তো আমরা এই যে করানো দেখবা ল্যাবে কি করা হয়, এটাকে ভিজাই রাখা হয় মোটামুটি 4-5 ঘন্টা। সাইটে যদি চিন্তা করো, কনস্ট্রাকশন সাইটে 4-5 ঘন্টা ভিজাই রাখা হয়। ভিজাই রাখার পরে সেটা কিন্তু আবার তুলে ফেলা হয়, তুলে ফেলে একটু বাইরে রাখা হয়। তখন তার সারফেসটা কি হয়ে যায়? বাতাসে শুকায় যায়। শুকায় যায়। মোটামুটি শুকায় যায়, হয়তো সম্পূর্ণ শুকায় না, মোটামুটি শুকায় যায়। আমাদের কনস্ট্রাকশন সাইটে ধোয়াই হতো, মানে আসলে কনস্ট্রাকশন সাইটে সবকিছু মেনটেন করা সম্ভব না। এই কারণে আমরা অনেক ফ্যাক্টর অফ সেফটি মেনটেন করে আগে থাকি। হ্যাঁ, পানি একটু কম হয়ে যেতে পারে, পানি একটু বেশি হয়ে যেতে পারে, তাই না? পানি মেশানোর সময়। এই কারণে কিন্তু আমরা কনক্রিটের স্ট্রেন্থ 3000 ধরি না, আমরা ধরি আর একটু কম। মানে যখন আমরা চিন্তা ভাবনা করবো, ডিজাইন করার চিন্তা ভাবনা করবো, একটা বিম বানাবো, একটা কলাম বানাবো, কনক্রিটের ক্ষমতা সর্বোচ্চ 3000 যদি ল্যাবে টেস্ট করো তাইলে। কিন্তু সাইটে হয়তো সে ওইভাবে মেনটেন করতে পারে না, পানির রেশিওটা যতটা মেনটেন করা উচিত, হয়তো তার কোনো ওয়ার্কারের কাছ থেকে পানি একটু বেশি পড়ে গেছে, তো ওয়ার্কার একটু, ধরো তোমাদের একটা, তোমরা তো শিখতেছো নর্মালি হচ্ছে সেটিং টাইম শিখতেছো না, যে কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে কনক্রিটের একটা সেট হওয়া শুরু হয়, তাই না? তো এখন ধরো ওয়ার্কার কি হলো, সে হচ্ছে সকালে নাস্তা করে আসে না, সে মোটামুটি একটা মিক্স করে দিয়ে সেটা নাস্তা করতে গেল, তার ইচ্ছা হয়েছে, হ্যাঁ, বা একটু অন্য কিছু কাজে গেল সে, হ্যাঁ, বা খাইতে গেল, আড্ডা মারতে গেল, তখন কি তার স্ট্রেংথ কমে যাবে না বেড়ে যাবে? সে কিন্তু সে আগে হয়ে যাবে, কনক্রিট মিশাই রাইখে দিছে, বা রাইখে দিয়ে সে ঘুরতেছে এদিকে, তখন কনক্রিটের স্ট্রেংথ কিন্তু আগেই কমে যাবে, কারণ সেট ইনিশিয়াল সেট টাইম শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারছো? তো এই কারণে আমাদের কনস্ট্রাকশনের সময় অনেক কিছু হতে পারে, তো আমরা চাই না যে ওসব ঘটুক, তারপরও আমাদের কনসিডার করতে হয় কিছুটা, যে হ্যাঁ এইসব ঘটনা ঘটতে পারে, এইসব ঘটনা ঘটলে তারপরও যাতে কনক্রিটে কোনো ক্ষতি না হয়, সেভাবে করেই আমরা ডিজাইন করি। আচ্ছা, স্যার বুঝেছি। okay, তো এবার আসি হচ্ছে এসএসডি কোন, মানে ক্যাপাসিটিটা। ক্যাপাসিটিটা হচ্ছে কি, তাহলে ক্যাপাসিটি হচ্ছে তার এই পোরশনের পানিটুকু, যতটুকু পানি আছে এইটুকুই হচ্ছে তার ক্যাপাসিটি। বলতো এতটুকু পানির ওজন কি বের করতে পারবে তোমরা? এতটুকু পানির ওজন বের করা সম্ভব? যদি আমি চিন্তা করি যে এইটার একটা ওজন নিলাম, এসএসডি কন্ডিশন একটা ওজন নিলাম, এরপরে আমরা এডি কন্ডিশনে একটা ওজন নিলাম, সরি এডি না, ওডি কন্ডিশন, ওভেন ড্রাই কন্ডিশন, তাহলে দুই ওজনের যদি পার্থক্য করি,
তাহলে কি এই ভিতরে কতটুকু পানি জমা হয়েছে তার ওজন বের করা সম্ভব? জি স্যার। বের করা সম্ভব। স্যার এটা অনেক কম আসবে না? হ্যাঁ, কমই আসবে, অনেক কম গ্রামে আসবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে ওজন করব, ভিজা অবস্থায় ওজন করব আর শুকনো অবস্থায় ওজন করব। দুই ওজনের যদি পার্থক্য করি তাহলেই আমরা পেয়ে যাব পানির ওজন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পানির ওজন, ওয়েট অফ ওয়াটার। আর সেটাকে আমরা যদি ভাগ দিই, তার ইনিশিয়াল ওজন কত ছিল ওভেন ড্রাইড ওজন ইন্টু 100% করি, তাহলে আমরা পেয়ে যাব যে ওই এগ্রিগেটটা তার শুকনো অবস্থায় ওজনের কত পার্সেন্ট পানি শোষণ করবে। কথাটা বুঝতে পারছো? কিভাবে বের করবো? ওয়েট অফ ওয়াটার, হ্যাঁ, ওয়েট অফ ওয়াটার লিখি ডিভাইডেড বাই ওয়েট অফ এগ্রিগেট। বাট এই ওয়েট অফ এগ্রিগেটের ওজন আমরা কোন পর্যায়ে নিব? ওডি কন্ডিশনে নিব। কিন্তু যদি 100 করি তাহলে আমরা পেয়ে যাব সে কতটুকু পানি শোষণ করতে পারবে, তার নিজের ওজনের সাপেক্ষে কতটুকু পানি শোষণ করতে পারবে। তার মানে ধরো মানটা আসলো 10%। তার মানে কি একটা এগ্রিগেটের ওজন যদি 100 গ্রাম হয় তাহলে সে কয় গ্রাম পানি শোষণ করতে পারবে? একটা এগ্রিগেটের ওজন যদি 100 গ্রাম হয় সে কয় গ্রাম পানি শোষণ করতে পারবে? 10 গ্রাম। 10 গ্রাম। বুঝতে পারছো তাহলে? তাহলে এটা হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি, তার সর্বোচ্চ অ্যাবজর্পশন ক্যাপাসিটি। এর চেয়ে তো আর বেশি পানি ধারণ ক্ষমতা তার নাই। এখন কথা হচ্ছে একটা এগ্রিগেট তো নর্মাল টেম্পারেচারে আসলে কোন কন্ডিশনে থাকে? এয়ার ড্রাই কন্ডিশনে থাকে। তো এয়ার ড্রাই কন্ডিশনে থাকলে তখন তো আসলে তার অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা কমে যাবে, কারণ সে অলরেডি কিছুটা আংশিক পানি দ্বারা ফিল আপ অবস্থায় আছে। তাহলে তার ক্ষেত্রে ইফেক্টিভ ভাবে সে কতটুকু পানি শোষণ করতে পারবে সেটাকে আমরা বলতেছি ইফেক্টিভ অ্যাবজর্পশন ক্যাপাসিটি। যদি এরকম ভাবে উদাহরণ দেই, ধরো আমি খুব না খাইয়ে গেলাম এক জায়গায় দাওয়াত খেয়ে, তাহলে আমার পেট পুরোটা খালি, তাহলে আমার পুরোটা এই পেট খালি করার জন্য আমাকে কিন্তু অনেকদিন ধরে না খেয়ে থাকতে হয়েছে, একটা কাজ করতে হয়েছে। কিন্তু নর্মালি যদি আমাকে কেউ দাওয়াত দেয় হঠাৎ করে, তা আমি নর্মাল অবস্থায় যাবো, নর্মাল অবস্থায় আমার পেটে কিছুটা না কিছুটা খাবার থাকবে, বাকিটা হচ্ছে আমি খেতে পারবো। তাহলে আমার ক্যাপাসিটিটা কি কমে গেল না নর্মাল অবস্থায়? তাহলে এরকম ভাবে একটা এগ্রিগেট ওভেন ড্রাই কন্ডিশনে কি কখনো থাকে নাকি এটাকে বানাই নিতে হয়? ওভেন ড্রাই কন্ডিশন বানাই নিতে হয়, ওভেনের ভিতরে দিয়ে 24 ঘন্টা উত্তপ্ত করে বানাই নিতে হয়। তাহলে এর মাধ্যমে যেটা পাবো এটা হচ্ছে তার সর্বোচ্চ ক্যাপাসিটি, অ্যাবজর্পশন ক্যাপাসিটি। কিন্তু আমি যদি চিন্তা করি ইফেক্টিভ কতটুকু, আসলে ইফেক্টিভ হচ্ছে কিন্তু আসলে তার, যদি তুমি এয়ার ড্রাই কন্ডিশনেরটা চিন্তা করো, তাহলে আমরা এখানে কি করব, ওডি এর বদলে আমরা যদি এডিটা বাদ দিই তাহলে আমরা পাবো যে বাকি কতটুকু খালি জায়গা আছে, সেই খালি জায়গায় কতটুকু পানি ধারণ ক্ষমতা আছে, সেটাকে আমরা যদি এডি এর ওজন দ্বারা ভাগ দিই তাহলে আমরা পাবো ইফেক্টিভ অ্যাবজর্পশন ক্যাপাসিটি। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম। আবার এটাকে অন্যভাবে বলা যায়, দেখো অ্যাবজর্পশন ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছে যে একটা এগ্রিগেটকে ওডি কন্ডিশন থেকে এসএসডি কন্ডিশনে নিতে কয় পার্সেন্ট পানি লাগে, এটা বোঝানো যায়। আবার ইফেক্টিভ অ্যাবজর্পশন ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছে যে একটা এগ্রিগেটকে এয়ার ড্রাই কন্ডিশন থেকে এসএসডি কন্ডিশনে নিতে কয় পার্সেন্ট পানি নিষেধ হবে, এটাও বোঝা যায়, এভাবেও বলা যেতে পারে। কারো কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে এবার এই ম্যাথটা একটু দেখো তো। এই ম্যাথটাতে যা বলা আছে সেটা আমি যদি বলি, এসএসডি কন্ডিশনে একটা এগ্রিগেট না, আসলে একটা এগ্রিগেট কিছু কখনো 400 গ্রাম হবে না, একটা খোয়ার ওজন হ্যাঁ কখনো স্যার। 400 গ্রাম হবে না। ওখানে অনেকগুলো খোয়া আছে, ধরো এক বস্তা খোয়া সবাই এসএসডি কন্ডিশনে আছে, তো তাদের ওজনটা পাওয়া গেছে 400 গ্রাম। আর তাদের এয়ার ড্রাই কন্ডিশনে ওজনটা পাওয়া গেছে 350 গ্রাম। বলছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি দেওয়া আছে 15%, বলছে ইফেক্টিভ অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করো এবং ওভেন ড্রাই কন্ডিশনে যদি ওজন করা হইতো তাহলে তার ওজনটা কত সেটা বের করো ল্যাবের টেস্ট ছাড়া। তাহলে এই ম্যাথটা কি করা সম্ভব এই সূত্র দ্বারা? জি স্যার। গেল এই সূত্রগুলো, এই দেখো এসি একটা সূত্র দেওয়া আছে, ইফেক্টিভ অ্যাবজর্পশন ক্যাপাসিটি একটা সূত্র দেওয়া আছে, এই সূত্রে যদি মানটান বসাও গেল। আচ্ছা,
আচ্ছা, এদিকে মাঝখানে আরো একটা স্লাইড মিস হয়ে গেছে, সেটা পরে আসতেছে। তাহলে আমার মনে হয় যে এই মানগুলো পাওয়া সম্ভব। তাহলে তোমাদের এটা বাড়ির কাছ থেকে খুবই সহজ একটা ম্যাথ। কি করবা, সূত্রে জাস্ট মানটা বসাবো। তোমাদের কোশ্চেন হচ্ছে এসএসডি এই 3টা মান দেওয়া আছে, এই 2টা মান বের করতে হবে। বের করতে হবে, বাট আমি এখানে বের করে রেজাল্টটা দিয়ে দিছি, তোমরা রেজাল্টটার সাথে মিলাই দেখবা যে রেজাল্টটা আসে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা বাড়ির কাজ থাকবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে দেখবো যে কে কে করছো এবং কিভাবে করছো। আমি হয়তো একজনকে স্ক্রিন শেয়ার দিতে বলতে পারি। তো তোমরা একটু রেডি থেকে স্ক্রিন শেয়ার করার জন্য মোবাইলে নিয়ে নিতে পারো, বা ডেস্কটপে নিয়ে নিতে পারো, বা ল্যাপটপে নিয়ে নিতে পারো। আমি কিন্তু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে বলতে পারি, যে কোনো একজন। তো এই ম্যাথটা তোমরা করবা। আচ্ছা, এখানে আর কিছু সূত্র আছে, সেটা হচ্ছে দেখো, ময়েশ্চার কন্ডিশন, সরি ময়েশ্চার কন্টেন্ট বা সারফেস ওয়াটার কতটুকু আছে, বা সারফেস ময়েশ্চার কতটুকু আছে। বলতো সারফেস ময়েশ্চার যদি বের করতে চাই, তাহলে কোনটা থেকে কোনটা বাদ দিতে হবে? এই 3টা ছবির মধ্যে সারফেসে কতটুকু পানি আছে এটা বের করতে চাচ্ছি। স্যার ওয়েটের সাথে এসএসডি করতে হবে। জি স্যার। যদি ওয়েটের ওজনটা থেকে এসএসডির ওজনটা বাদ দেই, তাহলে আমরা পাবো সারফেসে কতটুকু পানি আছে। তাহলে দেখো সূত্রটা সেটাই দেওয়া, যে ওয়েট কন্ডিশনের ওজন থেকে এসএসডি কন্ডিশনের ওজন ডিভাইডেড বাই এসএসডি কন্ডিশনের ওজন যদি করো, এরকম 100% দ্বারা গুণ দাও, তাহলে তোমরা পেয়ে যাবে সারফেস ময়েশ্চার কতটুকু আছে। এবার আমরা আসি বাল্ক ডেনসিটি কাকে বলে এবং ড্রাই ডেনসিটি কাকে। ডেনসিটি মানে হচ্ছে ভলিউম বাই মাস বাই ভলিউম। বাল্ক ডেনসিটি, এই দুটো সূত্রের মধ্যে পার্থক্য তুমি বুঝতে পারবে। দেখো এখানে মাস, এটাও ডেনসিটি, এটাও ডেনসিটি। এই দুটো ডেনসিটির মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে তুমি যদি টোটাল ভলিউম ইউজ করো, তাহলে তুমি পাবা বাল্ক ডেনসিটি। আর আরেকটা হচ্ছে যদি তুমি সলিডের ভলিউম, সলিড পোরশনের ভলিউমটা দ্বারা ভাগ দাও, তাহলে তুমি পাবা ড্রাই ডেনসিটি। এখন কথা হচ্ছে এই ভি টোটাল আর ভি সলিড কোনটা? তোমাদের একটু আগে আমি মনে আছে এখানে দেখাইছিলাম, এখানে কোন পোরশনটা ভি সলিড? এই কালো কালারের পোরশনটা কেন বলতেছি ভি সলিড, বা ভলিউম অফ সলিড পোরশন। তাহলে টোটাল পোরশনটা কোনটা হবে বলো তো? টোটাল ভি টোটাল হবে কোনটা বলো তো? স্যার সলিড প্লাস পারমিয়াবল। হ্যাঁ, টোটালটার যদি ভলিউম বের করো, তার মানে টোটালটার যদি ভলিউম বের করো, সেটা হবে কি ভলিউম অফ টোটাল ভলিউম। তাহলে টোটাল ভলিউম দ্বারা যদি ভাগ দাও, তাহলে পাবা কি বাল্ক ডেনসিটি। আর যদি সলিড পোরশন দ্বারা ভাগ দাও, তাহলে তুমি পাবা কি অ্যাবসলিউট। হ্যাঁ, ড্রাই ডেনসিটি। ড্রাই ডেনসিটি। ড্রাই ডেনসিটি। আচ্ছা, এখানে একটা কথা আছে, ড্রাই ডেনসিটির ওজন, এই যে এম এর মানটা কি হবে? ড্রাই ডেনসিটির এম এর মানটা সবসময় ওডি কন্ডিশনের এম এর মানটা। আর বাল্ক ডেনসিটির ক্ষেত্রে আমরা ওজনটা ওডি নিতে পারি, এডি নিতে পারি, এসএসডি নিতে পারি। তার মানে এম এর মানটা আমরা কি লিখতে পারি? ডব্লিউ ওডি লিখতে পারি, তাহলে এক ধরনের মান পাবো। অথবা ডব্লিউ এডি লিখতে পারি, তাহলে এক ধরনের মান পাবো। অথবা ডব্লিউ এসএসডি লিখতে পারি, তাহলে আরেক ধরনের মান পাবো। তাহলে বাল্ক ডেনসিটি কয়টা মান পাওয়া যেতে পারে একটা এগ্রিগেটের? 3টা। 3টা মান পাওয়া যেতে পারে। আর ড্রাই ডেনসিটিতে কয়টা মান পাওয়া যাবে? একটা। এবার তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, আমাকে বলো তো যে তোমাদের এই দুইটা পোরশন দেখাইছে, একটা হচ্ছে টোটাল ভলিউম আর একটা সলিড ভলিউম, কোনটা বের করা সহজ? ক্যালকুলেশন করতে হবে ডিরেক্টলি। কিভাবে ক্যালকুলেশন করবে সেটা পরে আসে। আপাতত দেখে মনে হচ্ছে কি কোন ভলিউমটা বের করা সহজ, টোটাল ভলিউম নাকি সলিডের ভলিউম? স্যার টোটাল ভলিউম। টোটাল ভলিউম। টোটাল ভলিউমটা কিন্তু বের করা সহজ হবে, কারণ সলিডের ভলিউম বের করার জন্য তোমাকে কি করতে হবে? এই ফাঁকা জায়গার পরিমাণটা বের করে বিয়োগ দিতে হবে না? তাহলে জি ফাঁকা স্যার। জায়গা, একটা এগ্রিগেটের মধ্যে কতটুকু ফাঁকা জায়গা আছে এটা কি বের করা সম্ভব? স্যার টাফ অনেক। টাফ, হ্যাঁ। কিভাবে বের করবা এটা তোমরা নেক্সট দিন আমাকে চিন্তা করে বলবা, যে একটা এগ্রিগেটের ভিতরের ভলিউমটা কিভাবে বের করবে। ধরো চিন্তা করো, ভলিউমটা যদি এরকম হতো, একটা ছোট্ট মানে দেখতে এরকম হতো ভলিউমটা, ধরো গোল। গোল হইলে আমরা সূত্রে ফেলাইতে পারতাম। কিভাবে সূত্রে ফেলাইতে পারতাম? একটা সার্কেলের এরিয়া বা একটা সার্কেলের ভলিউমের বের করার যে সূত্রটা, সেটা পাই 4/3 পাই আর কিউব, সেটা আমরা ইউজ করতে পারতাম। বাট ছিদ্র কি আমার ইচ্ছা মতো হবে না, যে কোনো শেপের হতে পারে ছিদ্র? যে কোনো শেপের হবে। তাহলে তার জন্য তুমি সূত্রই বা কি ইউজ করবে? তোমার কাছে কোনো সূত্র নাই, সূত্র তুমি কিভাবে বের করবা এই ভলিউমটা, পারমিয়েবল কোরের ভলিউমটা কিভাবে বের করবে, এটা তুমি নেক্সট দিন চিন্তা করে আমাকে বলবা। তাহলে স্যার অ্যাপ্রক্সিমেটলি ট্রায়াঙ্গেল ধরে নিলাম যদি। এটা তো ট্রায়াঙ্গেল তুমি ধরতে পারবে, এটা কি আসলে ট্রায়াঙ্গেল ধরা যায়?
এই জায়গাটা ধরো আমি দেখানোর জন্য দেখাইলাম এরকম ছিদ্র, বাট এক এক এগ্রিগেটে এক এক রকম হবে না। ধরো এই এগ্রিগেটটাকে ট্রায়াঙ্গেলের মতো মনে হচ্ছে, বাট কোনো ধরো যদি আগেরটায় যাই, এখানে এখানে তুমি ট্রায়াঙ্গেল ধরতে পারবা? না বুঝতে স্যার। পারতেছো? এটা চিন্তা করে নেক্সট দিন আমাকে বলবা। আচ্ছা, এখানে আহ, নতুন একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে সূত্র দেখাই দিচ্ছে আজকে শুধু। দেখো এখানে হচ্ছে আমরা বাল্ক ডেনসিটি কাকে বলে বুঝলাম, ড্রাই ডেনসিটি কাকে বলে বুঝলাম। এবার ডেনসিটি থেকে আমরা স্পেসিফিক গ্র্যাভিটিতে চলে যাব। স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে দুই প্রকার হতে পারে। স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে রো এগ্রিগেট বাই রো ডব্লিউ, আবার এটাও স্পেসিফিক গ্র্যাভিটি, এটাও রো এগ্রিগেট বাই রো ডব্লিউ। বাট পার্থক্য হচ্ছে তুমি যদি রো বাল্ক দ্বারা ভাগ দাও তাহলে যেটা পাবা সেটা পাবা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, আর তুমি যদি ড্রাই ডেনসিটি ইউজ করো তাহলে তুমি পাবা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি এবং অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি কি জিনিস আমরা বুঝলাম। আগে আমরা জানতাম স্পেসিফিক গ্র্যাভিটি, তোমাদেরকে আমি শিখাইছিলাম স্পেসিফিক গ্র্যাভিটি কি জিনিস। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে দুইটা বস্তুর ডেনসিটির মধ্যে অনুপাত। এখন ডেনসিটি তো দুই প্রকার হয়ে গেছে, একটা বাল্ক ডেনসিটি হয়ে গেছে, একটা ড্রাই ডেনসিটি হয়ে গেছে। তো তুমি যদি বাল্ক ডেনসিটি দ্বারা ইউজ করো তাহলে পাবা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, তুমি যদি ড্রাই ডেনসিটি ইউজ করো তাহলে পাবা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে? স্যার বাল্ক ডেনসিটি স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তিনটা অ্যান্সার আসতে পারে। তিনটা অ্যান্সার আসতে পারে। হ্যাঁ, খুব ভালো একটা কোশ্চেন অ্যান্সার দিয়েছে। সেটা হচ্ছে রো বাল্কের মান যেমন তিনটা আসতে পারে, তাহলে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটির মানটা কত আসতে পারে? তিনটা আসতে ঠিক পারে। আছে। তোমাদের কাছে আরো কিছু কোশ্চেন রেখে দেই বাসার জন্য। সেটা হচ্ছে তোমরা চিন্তা করবা যে একটা ইন্ডিকেটরের ক্ষেত্রে ধরো আমি ওডি ইউজ করলাম, সেক্ষেত্রে এই মানটা বড় হবে না এই মানটা বড় হবে, চিন্তা করবা বাসায়। হ্যাঁ, রো বাল্কের মান বড় হবে নাকি রো ড্রাই এর মান বড় হবে, আবার বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটির মান বড় হবে নাকি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটির মান বড় হবে। এই দুইটার মধ্যে কম্পেয়ার করবা কোনটা বড় হবে, আবার এই দুইটার মধ্যে কম্পেয়ার করবা কোনটা বড় হবে যদি তুমি একটা মান নাও, মানে ওডি মান নাও। বা স্যার সলিডের মানটা বড় হবে, ড্রাইটা। চিন্তা করে দেখো, এখানে ধরো ওডি আর ধরো ভি টোটাল, এখানে ওডি বাই ভি টোটাল, এখানে মানে এই ভি সলিডের মানটা কি কম না? জি স্যার, কম দেখে স্যার এটা বেশি হওয়ার কম কথা। দিলে এই মানটা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে নাকি? তাহলে এভাবে একটু বাসায় গিয়ে চিন্তা করবা যে কোন পোরশনটা বেশি হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকো, ক্লাসের স্যার একটা সময় কোশ্চেন শেষ। ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার এসএসডি কন্ডিশনের স্যার ভিতরে যে স্যার ফাঁকা অংশগুলো থাকে স্যার, ওগুলা কি প্রত্যেকটা ফাঁকা অংশ স্যার পানি দিয়ে ফিল আপ থাকবে নাকি স্যার কিছু ফিল আপ থাকবে কিছু ফিল আপ থাকবে না এরকম স্যার? না, যে পোরশনটায় পানি ঢোকা সম্ভব, যে ছিদ্রটায় পারমিয়েবল, সেই জি স্যার, ছিদ্রগুলা সমস্ত ছিদ্রগুলাই সেগুলা কি থাকবে? শুধুমাত্র পার্মিয়েবল ছিদ্রগুলো স্যার। হ্যাঁ, শুধুমাত্র পারমিয়েবল ছিদ্রগুলো। ইমপারমিয়েবল ছিদ্র কখনোই পানি দ্বারা ফিল আপ, পানি ঢুকতেই পারবে না সেখানে, পানি দ্বারা ফিল আপ হবে। তো